প্রিয় শিক্ষার্থী, মসনি মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমরা আজকে নবম শ্রেণীর বাংলা প্রথম পত্র থেকে প্রথম পত্রের গদ্য থেকে সুভা গল্পটি পড়ব। সুভা গল্পটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সুভা গল্পটি মূলত একটি ছোট গল্প। আগে আমরা রবীন্দ্রনাথ সম্পর্কে সংক্ষিপ্ত আকারে জানি। রবীন্দ্রনাথ 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দ এবং 7ই মে 1861 খ্রিস্টাব্দে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার বিভিন্ন সাহিত্যকর্মের মধ্যে তার আগে একটি কথা একেবারেই উল্লেখ না করলেই চলে না, যে সাহিত্যের এমন কোনো শাখা নেই, অভিনয় থেকে এবং ছবি আঁকা থেকে এমন কোনো শাখা নেই যে রবীন্দ্রনাথ ঠাকুরের পদচারণা ছিল না। সে আলোচনা অনেক বৃহৎ, তাই আমরা সংক্ষিপ্ত আকারে তার কিছু সাহিত্যকর্মের নাম জানি, যেমন মানসী, সোনার তরী, চিত্রা, কল্পনা, কণিকা, বলাকা, শেষের কবিতা, ঘরে বাড়ি ইত্যাদি। রবীন্দ্রনাথ ঠাকুর 1913 খ্রিস্টাব্দে এশীয়দের মধ্যে প্রথম গীতাঞ্জলি কাব্যে নোবেল পুরস্কার লাভ করেন। তার মৃত্যু 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দ এবং 7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দে। মূলত রবীন্দ্রনাথ ঠাকুরকে ছোট গল্পের জনক বলা হয়, আর সেই হিসাবে সুভা আমাদের একটি ছোট গল্প। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি সুভা গল্প ছোট গল্পের একটা আকর্ষণীয় দিক থাকে। শুভ গল্পটি আশা করি সবাই পড়ে ফেলেছ, কারণ একটা সুন্দর মনোগ্রাহী গল্প। তা আমরা আজকে সেই গল্পে না যেয়ে আমরা তাদের চরিত্র সম্পর্কে আলোচনা করি, যাতে আমাদের পরীক্ষার সময় প্রশ্নের উত্তর দিতে সুবিধা হয়। শুভ গল্পটি সবাই যেহেতু জানি, প্রধান চরিত্র বলতো কে কে আছে? 1 আছে সুভা, 2 তার বাবা বাণীকণ্ঠ, 3 হচ্ছে প্রতাপ, গোসাইদের ছেলে। আর অন্যান্য চরিত্রের মধ্যে সুভার মা, 2টি গাভী, বিড়াল ছানা, ছাগল, অন্যান্য সবাই। আমরা সুভা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর একজন বাক প্রতিবন্ধী, সমাজে কতটুকু উপেক্ষিত তার চিত্র কিন্তু তুলে ধরতে চেষ্টা করেছে। সুভা মূলত একটি বাক প্রতিবন্ধী মেয়ে। তার পোশাকি নাম হচ্ছে সুভা। বাবার খুব আদরের মেয়ে, ছোট মেয়ে, তাকে খুবই স্নেহ করেন। কিন্তু সুভা যে বাক প্রতিবন্ধী, তার জন্য সে নিজের একটা আলাদা জগৎ সৃষ্টি করেছে। সেই জগতে অন্তর্মুখী জগৎ যাকে বলে। যেহেতু সে বাক প্রতিবন্ধী, কথা বলতে পারে না, তাই তার বাইরের জগতের সাথে কিন্তু তার কোনো সম্পর্ক নেই। বাক প্রতিবন্ধী হলে কি হবে? তার চক্ষু কথা বলে, তার কচি কিশলয়ের মতো 2টি ঠোঁট কেঁপে ওঠে, তাও তার মনের ভাব প্রকাশ করে। সুভা তার মনের ভাব প্রকাশ করে সর্বশ্রী পাঙ্গুলি, 2টি গাভী, তাদের কাছে, তার একটি ছাগল আছে তার কাছে, এবং একটি বিড়াল ছানাও আছে। আমরা সবাই জানি তার সুখ দুঃখের কথা তারাও বোঝে। তারা যেহেতু কথা বলতে পারে না, আর সুভাও কথা বলতে পারে না, তাদের মাধ্যমে সুভা ভাব বিনিময় করে। আর আছে গোসাইদের ছেলে, ছোট ছেলে প্রতাপ। প্রতাপের প্রতি সুভা মনের টান অনুভব করে। প্রতাপ তার কাছে প্রিয়। কিন্তু সুভা যখন কৈশোর পেরিয়ে যৌবনে পদার্পণ করে, তখন তার সমাজের বাস্তবমুখী
বিরোধী চিত্র তার সামনে চলে আসে। তাকে দাঁড় করিয়ে দেয় বিরোধ, তার বিপক্ষের সমাজের প্রতি। সে নিজেকে গুটিয়ে নেয়। তার অমতে তার বিয়ের আয়োজন করা হয়, কিন্তু সুভা গল্পে তার ব্যক্তিত্ব এবং আত্মসম্মান সুভার চরিত্রকে কিন্তু অন্যরকম করে তুলেছে। এরপর আসি সুভার বাবা বাণীকণ্ঠ। দুই মেয়ে, বড় মেয়ের নাম সুকেশিনী, আর মেয়ের সাথে সামঞ্জস্য রেখে বাণীকণ্ঠ ছোট মেয়ের নাম রাখছিলেন সুভাষিনী। কিন্তু দুর্ভাগ্যবশত সুভা বাক প্রতিবন্ধী, মেয়ের জন্য তার ভালোবাসার শেষ নেই। কিন্তু মেয়ের জন্য তার যেমন ভালোবাসারও শেষ নেই, তেমনি তার প্রতি সমাজেরও চাপ আছে। সুভা আস্তে আস্তে বড় হতে থাকে, কৈশোর পেরিয়ে যৌবনে পদার্পণ করে। সাথে সাথে তার বিরুদ্ধে সুভার সম্পর্কে বিভিন্ন কথাও সমাজে ওঠে, যেহেতু সে বড় হচ্ছে। বাণীকণ্ঠকে একঘরে করা হবে। বাণীকণ্ঠ এত স্নেহ করা সত্ত্বেও সুভাকে নিয়ে অপরিণাম দোষী সিদ্ধান্ত নেয়। তাকে বিয়ে দেওয়ার জন্য, পাত্রস্থ করার জন্য, সমাজে যাতে সে সম্মান নিয়ে বেঁচে থাকতে পারে তার জন্য সেই অপরিণাম সিদ্ধান্ত নেয়। এরপরে আমরা আসি গোসাইদের ছোট ছেলে প্রতাপ, যাকে সুভা খুবই পছন্দ করত। এবং শুধু পছন্দ করত না, প্রতাপ যেহেতু বাড়ি প্রতাপ ছিল অকর্মণ্য ছেলে, কিন্তু গ্রামে কিন্তু তার কদর ছিল। সে পছন্দ করত ছিপ দিয়ে মাছ ধরা, আর সুভা ছিল তার নিত্যসঙ্গী। তোমরা তো জানো, ছিপ দিয়ে মাছ ধরতে গেলে যে কথা বলে না, এরকম সঙ্গী উপযুক্ত। ঠিক প্রতাপও সুভার সেই উপস্থিতি কামনা করত। সুভা প্রতাপের জন্য পান সেজে নিয়ে যেত, তার জন্য কিছু করতে চাইতো, কিন্তু সুভা তা পারত না। প্রতাপকে নিয়ে কল্পনার জগতে বিরাজ করত। সুভার সঙ্গ প্রতাপ উপভোগ করত, কিন্তু তাকে হৃদয় দিয়ে অনুভব করত না। এই তিন চরিত্রের মধ্যে তারপরে আমরা দেখি সুভার মা সুভাকে গর্ভের কলঙ্ক মনে করত, কারণ মারাই নিজের কন্যা সন্তানকে নিজের অংশ হিসেবে বিবেচনা করেন। যেহেতু সুভা বাক প্রতিবন্ধী, তাই তিনি নিজেকে সেই দোষী মনে করতেন। এজন্য সুভাকে মনে করতেন গর্ভের কলঙ্ক। তার বাবা যতটা তার প্রতি সহানুভূতিশীল ছিল, মা কিন্তু ততটা ছিলেন না। তা আমরা নিশ্চয়ই গল্প পড়ে সবাই বুঝতে পেরেছি। আর এই কষ্টটা সুভা কারো কাছেই প্রকাশ করত না। সে সবার মুখের দিকে তাকাত, কিন্তু যেহেতু সুভা কথা বলতে পারত না, তাই তার সামনে যে কোনো আলোচনা করতেও তাদের বাধ্য না। সুভা নিজেকে বোঝা মনে করত। তার সুখ দুঃখের কথা বলতো সর্বশ্রী পাঙ্গলি নামক গাভী দুটির সাথে, ছাগলের সাথে এবং ছোট্ট বিড়াল শাবক সাথে তার ভাব বিনিময় করত। প্রিয় শিক্ষার্থী, আমরা এই আলোচনার শেষে মূলত কবি বা লেখকের উদ্দেশ্য বাক প্রতিবন্ধীকে সমাজের তার নিজস্ব জগতের জন্য সমাজে উপস্থাপন করা। তাই আমরা আমি দেখি সুভা যদিও বাক প্রতিবন্ধী, তার বিরুদ্ধে সমাজ তাকে কিন্তু খাটো করে দেখেছে। যেমন দেখেছে প্রতাপ তাকে খাটো, যদিও প্রতাপ তাকে পছন্দ করে, তবুও তাকে তার সম্মান প্রতাপের কাছে খাটো। তার বাবা সুভাকে এত স্নেহ করে, তাও সুভাকে সে সঠিকভাবে মূল্যায়ন করতে পারেনি। থাকলো সমাজের কথা, যেহেতু সুভাকে সে পাত্রস্থ করতে পারেনি তার বাবা, তাই জন্য সমাজ তাকে হুমকি দেয় একঘরে করার জন্য, যার জন্য সুভার বাবা কিন্তু এই সুভাকে বিয়ে দেওয়ার জন্য একটা অপরিণাম দোষী সিদ্ধান্ত নেয়।
তাহলে একজন বাক প্রতিবন্ধী মেয়েকে সমাজ কী চোখে দেখছে, এইটাই কিন্তু আমাদের সুভা ছোট গল্পের মূল আলোচ্য বিষয়। আশা করি সবাই বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ।